আহমাদ মুসা রুনার মাকে প্রশ্ন করল, ঘরের এসব কে সাজিয়েছে? কেন শিরি আম্মা, তুমি সাথে ছিলে না? জি। তুমি জানতে আজ আমরা আসব? জি। কেমন করে জানতে? শিরি আম্মা বলেছিল। আচ্ছা রুনার মা, আজ আমরা আসব এ কথা তুমি কাউকে বলেছিলে? বলেছিলাম। কাকে? আলী কাউসারকে। আলী কাউসার? কোন আলী কাউসার? আপু পর্বতের সিকিউরিটি প্রধান আলী কাউসার? জি। একটু ভেবে আহমাদ মুসা প্রশ্ন করল, তুমি তাকে এমনিতেই বলেছিলে না তোমাকে সে জিজ্ঞেস করেছিল? সে আমাকে জিজ্ঞাসা করেছিল, সাহেবরা কখন আসবে তুমি আমাকে বলতে পারো রুনার মা? আর কাউকে বলনি? জি না, বলিনি। ভেবে দেখো রুনার মা, গত দুদিনে আলী কাউসার ছাড়া কারো সাথে আমার দেখাই হয়নি। তুমি এখন যেতে পারো। রুনার মা চলে গেল। আহমাদ মুসা মুর হামসারকে জিজ্ঞাসা করল, আলী কাউসারকে তুমি পেয়েছিলে মুর হামসার? পেয়েছিলাম। ঘরে পেয়েছিলে? জি। সে ঘুমিয়েছিল না জেগেছিল? জেগেছিল। তার পরনে ঘুমানোর পোশাক না বাইরের পোশাক ছিল? বাইরের পোশাক। একটু চিন্তা করল, তারপর বলল সে আবার, রাশিয়ানদের পুতুল হিসেবে তাহলে সেই এখানে কাজ করছে মুর হামসার। ওর চিন্তাধারা সম্বন্ধে জানো কিছু তুমি? হো চি মিন, চে গুয়েভারার ভীষণ ভক্ত সে। ওদের অনেক বই আমি তার কাছে দেখেছি। থামল মুর হামসার। আবার সে বলল, কিন্তু এ ষড়যন্ত্র কি চাই? আমার মৃত্যু, সেই সাথে মিন্দানাওয়ের মানুষের ইসলামের চেতনার উৎখাত। বলে আহমাদ মুসা রাশিয়ানদের কাছ থেকে পাওয়া মানিব্যাগ থেকে একটি চিঠি বের করে মুর হামসারের হাতে দিল। ব্যগ্রভাবে চিঠি হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরল। লেখা ছিল, কমরেড উচিনভ, তোমার পাঠানো রিপোর্ট এখানে উদ্বেগের সৃষ্টি করেছে। ফিলিস্তিনের ওই আপদ কেমন করে মিন্দানাওয়ে গেল আমরা বুঝতে পারছি না। যা হোক, মিন্দানাওয়ে ফিলিস্তিনের পুনরাবৃত্তি রোধ করতে হলে, সেখানে মার্ক্সবাদের সফল প্রতিষ্ঠা করতে চাইলে আহমাদ মুসাকে মিন্দানাওয়ের মাটি থেকে সরাতে হবে। সরাতে হবে চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে। তুমি যার সহযোগিতা পেয়েছ তাতে সফলতার আশা আমরা করি। তুমি তাকে বলো, সেই হবে মিন্দানাওয়ের হো চি মিন। শেষ কথা। দক্ষিণ ভিয়েতনাম বিজয়ের প্রধান স্তম্ভ কমরেড জেনারেল সোপিলভকে তোমার সাহায্যে পাঠালাম। তোমার এবং তার এখন একটি কাজ হবে, আহমাদ মুসাকে হত্যা করা। কাগনোয়ারভিট, চেয়ারম্যান, সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিস, ফিলিপাইন শাখা। চিঠি পড়ে অনেকক্ষণ মুখ দিয়ে কথা সরল না মুর হামসারের। অনেকক্ষণ পর সে ধীর কণ্ঠে বলল, মিন্দানাওয়ের এ হো চি মিন কে হবে মুসা ভাই? আলী কাউসার। জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা সে করল? মুর হামসার কিছু বলতে যাচ্ছিল। ঘড়ির দিকে চেয়ে আহমাদ মুসা বলল, আর কোনো কথা নয় মুর হামসার, তৈরি হয়ে নাও এক্ষুনি। কালকের সূর্যোদয়ের পূর্বেই এ বিশ্বাসঘাতকদের উৎখাত করতে হবে মিন্দানাওয়ের মাটি থেকে। মুর হামসার তার কক্ষে চলে গেল। আহমাদ মুসা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। পকেটে রিভলভার, কাঁধে ঝুলছে সাবমেশিন গান। এছাড়া একটি গ্যাস রিভলভার রয়েছে তার বাম পকেটে। সজ্জিত হয়ে মুর হামসারের ঘরে ঢুকল আহমাদ মুসা। মুর হামসারের ঘর থেকে সিঁড়ি তার ঘরে যাচ্ছিল। একেবারে আহমাদ মুসার মুখোমুখি পড়ে গেল সে। দৃষ্টি বিনিময় হল দুজনের। সিঁড়ি অশ্রু ধোয়া চোখ। সিঁড়ি চলে গেল তার ঘরে। আহমাদ মুসা মুর হামসারকে জিজ্ঞাসা করল, সিঁড়ির কি হয়েছে মুর হামসার? গম্ভীর কণ্ঠস্বর তার। ওই যে আমাদের আসার খবর সে রুনার মাকে বলেছে। এখন সে মনে করছে এটা করে বিরাট অপরাধ সে করে ফেলেছে। আমি অনেক বুঝিয়েছি, তবু। হো হো করে হেসে উঠল আহমাদ মুসা। বলল, বলো তাকে, এ ধরনের অপরাধ যারা করে তাদের চোখে পানি থাকে না, থাকে প্রতিরোধ কিংবা প্রতিশোধের বন্যী শিখা। আহমাদ মুসার কথা শেষ হতে বাইরের কড়া নড়ে উঠল। পরিচিত সংকেত। মুর হামসার গিয়ে বাইরের গেট খুলে দিল। প্রবেশ করল আপোয়ান উপত্যকার নিরাপত্তা প্রহরী মুখতার। মুখতার আহমাদ মুসার সামনে এসে দাঁড়ালো। হাঁপাচ্ছে সে। বলল, আমাদের আপোয়ান উপত্যকার ওপারে কাঠের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে গার্ড তাওসেরও মারা গেছে। ধসে পড়েছে? তোমরা কোনো বিস্ফোরণের শব্দ পাওনি? তাওসের ব্রিজের মধ্যখানে পৌঁছার সঙ্গে সঙ্গে
প্রচণ্ড এক শব্দে ব্রিজটি ভেঙে পড়েছে। সংবাদটা আলী কাউসারকে দেওনি? তার ঘর বন্ধ, পেলাম না তাকে। তার ঘর বন্ধ? জি। আহমাদ মুসা দ্রুত দৃষ্টি বিনিময় করল মুরহাম স্যারের সাথে। বলল, দেরি করে ফেলেছি আমরা। মুরহাম স্যার, তোমরা এসো, আমি চললাম। কোথায় যাবেন আপনি? আলী কাউসারের খোঁজে। কোথায় পাবেন তাকে? পাহাড়ের সেই গুহায়। দেরি হয়ে গেলে সেখান থেকে সে ভাগবে। আহমাদ মুসা দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। তার পিছে পিছে মুরহাম স্যার এবং মুখতারও। আহমাদ মুসা তীরের ফলার মতো নেমে গেল পাহাড় থেকে। তারপর আপন উপত্যকার সমতল ভূমির উপর দিয়ে সে ছুটছে দক্ষিণ দিকে। মুরহাম স্যাররা অনেক পিছনে পড়ে গেছে তার। অন্ধকারে হাতড়িয়ে চলছে আহমাদ মুসা। টর্চ আছে হাতে, কিন্তু জ্বালাবার সুযোগ নেই। আহমাদ মুসার অনুমান সত্য হলে সামনেই তার শত্রু। আলী কাউসার তাদেরকে অক্ষত দেহে ঘাঁটিতে ফিরতে দেখে ষড়যন্ত্র ফাঁস হওয়া সম্পর্কে নিশ্চয় সন্দিহান হয়ে পড়েছে। সুতরাং এই গুহায় তার প্রভুদের কাছে সে ছুটে আসবে, সেটাই স্বাভাবিক। পাহাড়ের সেই গুহাটি এসে পড়েছে, আর মাত্র 50 গজের মতো। আহমাদ মুসা ইনফ্রারেড গগলসটি পরে নিল। হাতে 6 ঘরা বাঘা রিভলভার। শিকারি বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে এগোতে লাগল সে। হঠাৎ তার মনে হলো সামনের অন্ধকারটি নড়ছে, যেন এগিয়ে আসছে অন্ধকারটি। আহমাদ মুসা থেমে গেল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগল সে। একটি পাথরের আড়ালে সে মাথা গুজে হামাগুড়ি দিয়ে বসে রইল। অন্ধকারটি তার সামনে দিয়েই যাচ্ছিল। আলী কাউসারকে সে পরিষ্কার চিনতে পারল। আলী কাউসারের পিছনে আর কাউকে না দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আহমাদ মুসা। পিছু নিল সে আলী কাউসারের। পিছনে পদশব্দ শুনে আলী কাউসার থমকে দাঁড়িয়েছিল। আহমাদ মুসা গম্ভীর কণ্ঠে বলল, ফিরতে চেষ্টা করো না, যেমন যাচ্ছ তেমনই এগিয়ে যাও। কিন্তু আহমাদ মুসার কথা শেষ হবার আগেই আলী কাউসারের একটি হাত বিদ্যুৎ গতিতে উপরে উঠে এলো। আহমাদ মুসা ট্রিগারে হাত রেখেই কথা বলছিল, সুতরাং আলী কাউসারের তর্জনী তার ট্রিগারে চাপ দেবার আগেই আহমাদ মুসার তর্জনী চাপ দিল তার ট্রিগারে। একটি বুলেট আলী কাউসারের ডান বক্ষ ভেদ করল। আহমাদ মুসা চেয়েছিল তার ডান হাতে গুলি করতে, কিন্তু আলী কাউসারের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে তা লাগল গিয়ে বুকে। আর্তনাদ করে হুমড়ি খেয়ে পড়ে গেল আলী কাউসারের দেহ। মুরহাম স্যাররা এসে পড়েছে। টর্চের আলো জ্বলে উঠল। রক্তে ভাসছে আলী কাউসারের লাশ। আহমাদ মুসা ধীর কণ্ঠে বলল, চেয়েছিলাম ওকে জীবন্ত ধরতে, কিন্তু পারলাম না। বড্ড বেপরোয়া হয়ে উঠেছিল সে। এ বিশ্বাসঘাতকদের হাত থেকে যত তাড়াতাড়ি অব্যাহতি পাওয়া যায় ততই লাভ, মুরহাম স্যার বলল। কিন্তু আলী কাউসারের মৃত্যুর সাথে সাথে আমরা এই ষড়যন্ত্রের সাথে লিঙ্ক হারিয়ে ফেললাম। শিকড় আরও রয়ে গেল কিনা? ষড়যন্ত্র থাকলে লিঙ্ক আমরা পাবই। যেমন এক সিগারেটের কেস থেকে এত বড় এক ষড়যন্ত্রের উদ্ঘাটন হলো। থামল মুরহাম স্যার। বলল সে আবার, আচ্ছা মুসা ভাই, আমি বুঝতে পারছি না, আপনি ব্রিজের উপর দিয়ে না গিয়ে এদিকে এসেছিলেন কেন? রাশিয়ান সিগারেটের প্যাকেট এবং তাতে রুশ ভাষায় হস্তাক্ষর থেকে নিশ্চিত বুঝলাম এখানে এক বা একাধিক রাশিয়ানের আগমন ঘটেছে। তারপর যখন অনুভব করলাম আজ এই সময় আমরা পৌঁছব, এটা এখানে প্রকাশ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সবশেষে যখন দেখলাম আমরা ব্রিজের গোড়ায় পৌঁছার কিছুক্ষণ আগে পর্যন্ত রাশিয়ানরা এখানে অপেক্ষা করে গেছে, তখন বুঝলাম নিশ্চয় কোনো ফাঁদ পেতে রাখা হয়েছে আমাদের জন্য। ব্রিজটি যতই আমি পর্যবেক্ষণ করেছিলাম সন্দেহের কিছু পাইনি, কিন্তু জানতাম এক ধরনের ম্যাগনেটিক মাইন আবিষ্কৃত হয়েছে, যার চারিদিকে সূক্ষ্মাতিসূক্ষ্ম তার বিছানো থাকে। মানুষের দেহ সে তার স্পর্শ করলে মাইনে বিস্ফোরণ ঘটে। আমার হঠাৎ মনে হয়েছিল ব্রিজের লতাপাতার ক্যামোফ্লেজে সেরকম কোনো তার জড়ানো রয়েছে। থামল আহমাদ মুসা। একটু পরে বলল, আমার সন্দেহ সত্যি পরিণত হয়েছে। তাওসের ম্যাগনেটিক মাইনের তারেই জড়িয়ে পড়েছিল। আপনার দূরদর্শিতা এক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করল মুসা ভাই। কথাটা বড় ব্যক্তিকেন্দ্রিক হল মুরহাম স্যার। এসব সাফল্যের কৃতিত্ব কোনো ব্যক্তির নয়, সমষ্টির। ব্যক্তির ভূমিকার কি কোনো মূল্য নেই এখানে? আছে, যেমন দেহের একটি অঙ্গের মূল্য। দেহকে বাদ দিয়ে অঙ্গের কোনো পৃথক কৃতিত্ব নেই।
সংগঠনও তেমনই দেহের মতো। এখানে যদি ব্যক্তি চেতনা ও ব্যক্তি কৃতিত্বের অহমিকা মাথা তুলে দাঁড়ায়, তাহলে সংগঠনের সীসার প্রাচীরে বনিয়ানুম মারসুসে দেখা দেবে ফাটল। মূর হামসার মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল তার প্রিয় নেতার দিকে। নতমুখে দাঁড়ানো মুখতার ও পিসিডার কর্মীদের চোখে ঝরে পড়ছিল অপরিসীম শ্রদ্ধা ও বিস্ময়। পূর্ব আকাশ তখন সফেদ হয়ে উঠেছে, স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছে শুভে সাদেকের বাতাস। ক্লু ক্লাক্স ক্লান পাগল হয়ে উঠেছে। জলজন্ত জাহাজটি গেল কোথায়? বানি ও সেলিবিসের মধ্য দিয়ে জাহাজটি যখন মাকাসার প্রণালী পার হচ্ছিল, তখনও জাহাজটি দিভাওয়ের সাথে রেডিও লিঙ্ক বজায় রেখেছে। তারপর সেলিবিস সাগর থেকে জাহাজ যাবে কোথায়? ক্লু ক্লাক্স ক্লান ও ইরোগুন জাই লিওমির যৌথ অনুসন্ধানকারী দল গত 1 মাসে 16 সাগর, সেলিবিস সাগর, মরো উপসাগর ও দিভাও উপসাগর চষে ফেলেছে। ক্লু ক্লাক্স ক্লান আর কিছু নয়, চায় শুধু রেডিয়েশন বম্ব। আবদুল্লাহ হাত্তাকে তো মেরেই ফেলা হয়েছে, সুতরাং জাহাজের 100টি রেডিয়েশন বম্ব ফিরে পেলে জাহাজ শুদ্ধ সব কিছু চুলে যাক, ক্ষতি নেই। আর ইরগুন জাই লিওমি আঙ্গুল কামড়াচ্ছে আহমাদ মুসাকে হাতে পেয়ে হারিয়ে। একবার ওকে হাতের মুঠোয় পেলে ফিলিস্তিনের বিজয় উল্লাসকে তারা থামিয়ে দিতে পারত। সুতরাং তারা হন্য হয়ে খুঁজছে সব জায়গায়। সেলিবিস সাগর থেকে মিন্দানাও পর্যন্ত কোনো দ্বীপের উপকূল অঞ্চলও তারা বাদ দেয়নি। মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের সমগ্র উপকূল তারা আতিপাতি করে খুঁজেছে, কিন্তু না পেয়েছে তারা কোনো জাহাজ, না পেয়েছে তারা কোনো সূত্র। পাবে কেমন করে? জাহাজটি আপো পর্বতে পৌঁছার 2 দিন পরেই আহমাদ মুসার নির্দেশে উত্তর মিন্দানাওয়ের দুর্গম ও সংকীর্ণ ফাগান উপসাগরে ওটাকে ডুবিয়ে ফেলা হয়েছে। দীর্ঘ 1 মাস অনুসন্ধানের পর ক্লান্ত শ্রান্ত অনুসন্ধানকারী দল মিন্দানাওয়ে ক্লু ক্লাক্স ক্লানের হেডকোয়ার্টার দিভাওয়ে ফিরে এলো। রিপোর্ট শুনে মিন্দানাওয়ের ক্লু ক্লাক্স ক্লান প্রধান মাইকেল অ্যাঞ্জেলো রাগে দুঃখে চুল ছিঁড়তে লাগল। রেডিয়েশন বম্ব কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়ার পর ওগুলো পাওয়ার পথই শুধু বন্ধ হয়নি, সংগঠনের মাথার উপর বিপদের খাড়াও ঝুলছে। কিন্তু এত কিছু করে লাভ কি হলো? পরীক্ষামূলক 2টি বম্ব ব্যবহার ছাড়া আর কিছুই করতে পারল না তারা। সব রাগ গিয়ে পড়ল অনুসন্ধানকারী দলের নেতা জন উইলিয়ামের উপর। মাইকেল অ্যাঞ্জেলা দাঁত খিঁচিয়ে বলল, অপদার্থ তোমরা! জাহাজ নিশ্চয় আছে কোথাও। রেডিয়েশন বম্বের খবর সে জাহাজ সূত্র থেকে খবরের কাগজে প্রকাশ পেয়েছে, এবং এটা করেছে এদেশের নেটিভ মূর শয়তানরা। তা না হলে খবরটি এমপিআই পেল কি করে? ক্রিং ক্রিং ক্রিং, মাইকেল অ্যাঞ্জেলো লাল টেলিফোনটি বেজে উঠল। বিরক্তির সাথে টেলিফোনের রিসিভার তুলে নিল সে। মাইকেল অ্যাঞ্জেলোর 5তলা ভবনটির নিচে প্রায় 100 গজ দূরের একটি পাইলক টেলিফোন বুথে কানে টেলিফোন এলো। কে? মাইকেল অ্যাঞ্জেলোর কণ্ঠ। লিলিয়েভ, সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্সের সার্ভিসের একটি চিঠি নিয়ে এসেছি। কার জন্য? আপনার নামে। আমার নামে? আমি কে? মাইকেল অ্যাঞ্জেলো, ক্লু ক্লাক্স ক্লানের মিন্দানাও প্রধান। আসুন। কখন আসব? এক্ষুনি। না, এখন আমি ব্যস্ত, আগামীকাল সকাল 9টায়। আচ্ছা, বলে টেলিফোন রেখে দিল লিলিয়েভ। লিলিয়েভ টেলিফোনের রিসিভার রেখে দেবার সাথে সাথে একজন লোক টেলিফোন বুথের বন্ধ দরজার সামনে থেকে সরে গেল। এতক্ষণ সে দরজার ফুটায় কান লাগিয়ে কথোপকথন শুনছিল। লোকটি দ্রুত একটি দ্বিতল হোটেলে গিয়ে উঠল। লোকটি আবদুল্লাহ জাবের। কায়রো থেকে তাকে এনে দিভাওয়ে রাখা হয়েছে। দিভাও পিসিডা শাখার অধিনায়ক সে। এখানে তার পরিচয় একজন নেটিভ খ্রিস্টান। ম্যানিলায় রেস্টুরেন্ট চালাত। উন্নতির আশায় এসেছে দিভাওয়ে। হঠাৎ সে হোটেলটি পেয়ে কিনে নিয়েছে। আবাসিক এ হোটেলটিতে মোট 21টি কক্ষ। এর একটিতে আবদুল্লাহ জাবের নিজেই থাকে। আবদুল্লাহ জাবের এখানে কলিন্স নামেই পরিচিত। সবাই জানে লোকটি বড় আমোদে। অল্পদিনেই সে সবার সাথে সম্পর্ক পাতিয়েছে। 150 গজ দূরের ক্লু ক্লাক্স ক্লান হেডকোয়ার্টারের সবাই এখন তার ঘনিষ্ঠ খদ্দের। টেলিফোন বুথ থেকে বেরিয়ে লিলিয়েভ মেয়েটাও এসে হোটেলে ঢুকল। আজ ভোরে সে ম্যানিলা থেকে দিভাও এসেছে। সোজা এই হোটেলে উঠেছে সে। লিলিয়েভ রাশিয়ান মেয়ে, কিন্তু তার দেহে জাপানি বৈশিষ্ট্য যেন বেশি। বয়স
24-25-এর বেশি হবে না। উচ্ছল যৌবনে অপরূপ লাবণ্যের মোহনীয় প্রলেপ। মিনিস্কার্ট পরে মাজা দুলিয়ে হাই হিলের গটগট শব্দ তুলে যখন লিলিয়েভ হোটেলের করিডোর দিয়ে প্রবেশ করছিল, তখনই আবদুল্লাহ জাবের স্বগত কণ্ঠে বলেছিল, ভদ্রে, হয় তুমি বল্লাক মার্কেটের, নয় কোনো ভয়ঙ্কর এজেন্ট, নতুবা হবে কল গার্ল, কিন্তু কোনটি? এই জবাব পাবার জন্যই আবদুল্লাহ জাবের চোখ রেখেছিল তার প্রতি, কিন্তু যে জবাব পেল তা রাতের ঘুম কেড়ে নিল। সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিসের এজেন্ট দিভাওতে কেন? পশ্চিমী সন্ত্রাসবাদী সংস্থার কাছে কি চিঠি বয়ে এনেছে লিলিয়েভ? আপো পর্বতে কুপকাত হবার পর আবার কোন চাল শুরু করেছে তারা? শেষে মনে মনে একটি বুদ্ধি স্থির করে খুশিতে গুনগুন করে উঠল আবদুল্লাহ জাবের। নতুন বর্ডারদের রুমে রুমে শুভেচ্ছা সফর আবদুল্লাহ জাবেরের বিশেষ একটি অভ্যাস। এই শুভেচ্ছা সফরে সেদিন রাত 9:30টায় গিয়ে নক করল লিলিয়েভের রুমে। কয়েক মুহূর্ত কেটে গেল। ভিতর থেকে চাবি খোলার খুটখাট শব্দ এলো। দরজা খুলে গেল। দরজা খুলে আবদুল্লাহ জাবেরকে দেখেই লিলিয়েভ সহাস্যে বলে উঠল, হ্যালো মিস্টার কলিন্স, হাউ ডু ইউ ডু? আসুন আসুন। ও অল রাইট লিলিয়েভ, বলতে বলতে ঘরে ঢুকল আবদুল্লাহ জাবের। লিলিয়েভ গিয়ে সোফায় বসল। ওর গায়ে জড়ানো ছিল বড় এক তোয়ালে। ছুঁড়ে ফেলে দিল তা দূরে। তার গোটা দেহে এখন মাত্র 2 চিলতে কাপড় অবশিষ্ট রইল। ঘরের চারদিকে নজর বুলালো জাবের। লিলিয়েভের সামনের টেবিলে ছিল একটি রিভলভার, একটি সিগার কেস ও একটি লাইটার। ঘরে আর বাড়তি জিনিসের মধ্যে রয়েছে একটি ব্রিফকেস ও একটি সাইড ব্যাগ। আবদুল্লাহ জাবের সোফায় বসতে বসতে রিভলভারটির দিকে ইঙ্গিত করে বলল, এ বস্তুটি সরিয়ে নিন মিস লিলিয়েভ। আপনার মতো মনোরমার সাথে কোনো ঝগড়াঝাটি আমার নেই। খিলখিল করে হেসে উঠল লিলিয়েভ। বলল, ইউ আর ইন্টারেস্টিং মিস্টার কলিন্স, বলে সে রিভলভার ছুড়ে দিল বিছানার উপর। অ্যান্ড নাও মিস লিলিয়েভ, কিছু একটা গায়ে জড়িয়ে নিলেই ভালো হয়। কেন? শান্ত মনে দুটো কথা বলতে পারি। মন অশান্ত হওয়ার কি ঘটেছে? তোমার অবারিত এই উত্তাপ, আবার সে ঠান্ডা খিলখিল হাসি। বলল সে, সত্যিই তুমি এক প্রাণবন্ত পুরুষ মিস্টার কলিন্স, কিন্তু এর পরের আবদারটা হবে কি শুনি? মিস লিলিয়েভ, ক্লু ক্লাক্স ক্লানের জন্য কি সংবাদ বহন করে এনেছ? লিলিয়েভ বিস্মিত হল না, নড়ে চড়ে বসল। সেই ঠান্ডা হাসি তার মুখে। বলল, জানতাম এ প্রশ্নও তোমার কাছ থেকে আসবে, কিন্তু এমন সহজ আবদার হয়ে আসবে তা ভাবিনি। তুমি কে মিস্টার কলিন্স? ইরগুঞ্জায় লিওমিড ডেভিড অ্যাব্রাহাম। আজ 1 মাস ধরে কলিন্স সেজে হোটেল খুলে বসে আছি আমি। প্রমাণ? তুমি যে সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিসের লিলিয়েভ, তার প্রমাণ? লিলিয়েভ কোনো উত্তর দিল না। আবদুল্লাহ জাবেরের চোখে চোখ রেখে কি ভাবছিল। বলল, পাবলিক টেলিফোন বুথে তোমার আড়িপাতা আমি ধরে ফেলতে পেরেছি, কিন্তু আমাকে তুমি সন্দেহ করেছিলে কখন? ম্যানিলা থেকে আমাকে জানানো হয়েছিল, কিন্তু আমরা ক্লু ক্লাক্স ক্লানের জন্য যে সংবাদ বহন করে এনেছি তা তোমরা জানতে চাও কেন? তার সবটুকু আমরা জানতে চাই না। হারানো জাহাজ সম্পর্কে কিছু থাকলে সেটা আমরা জানতে চাই। ক্লু ক্লাক্স ক্লানের হারানো জাহাজের সাথে ইরগুঞ্জায় লিওমের সম্পর্ক? জাহাজে ছিল আহমাদ মুসা। জাহাজের সন্ধান পেলে তারও সন্ধান মিলবে। কিন্তু এটা তো ক্লু ক্লাক্স ক্লানের কাছ থেকেও জানতে পারো। না, আমরা আর ওদের মুখাপেক্ষী হতে চাইনি। $50 মিলিয়ন আমরা পানিতে ফেলে দিতে চাইনি। আর মিটিমিটি ঠান্ডা হাসি হাসছে লিলিয়েভ। সিগারেট কেস থেকে একটি সিগারেট বের করে হাতে নিল। বলল, কিন্তু তুমি কেমন করে বুঝলে যে সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিস খয়রাতি প্রতিষ্ঠান? পায়ে হেঁটে এসে এমনি এমনি তোমার পকেটে দিয়ে যাবে খবর? আহমাদ মুসার উৎখাতের মধ্যে আমাদের কমন ইন্টারেস্ট রয়েছে লিলিয়েভ। তাহলে ক্লু ক্লাক্স ক্লানকে এ থেকে বঞ্চিত করতে চাও কেন? বঞ্চিত নয়, ওদের উপর নির্ভরশীল হতে চায় না। বলে সিগারেটটি মুখে পুরে দিল লিলিয়েভ। আবদুল্লাহ জাবের লিলিয়েভের চোখের দিকে মুহূর্তের জন্য চেয়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে লিলিয়েভের মুখ থেকে সিগারেটটি কেড়ে নিতে নিতে বলল, রিভলভারের চেয়েও বড় সিরিয়াস এর আলপিন হেডেড বুলেট। অদ্ভুত শক্তিশালী নার্ভ লিলিয়েভের। কোনো অবান্তর এলো না তার মধ্যে। সাপের মতো ঠান্ডা সে নিঃশব্দ হাসি দেখা দিল তার ঠোঁটে। বলল,
আমি যতটা মনে করেছিলাম তার চেয়েও বেশি চালাক তুমি। এসো, শত্রুতা ভুলে গিয়ে আমরা বন্ধু হই। কিন্তু তার আগে তোমার হাতের ওই লাইটার ফেলে দাও, ওতে গ্যাস চেম্বার নেই কে বলবে। লাইটারটি বিছানার উপর ছুঁড়ে দিতে দিতে লিলিয়েভ বলল, বড় শক্ত চিজ তুমি। থামল লিলিয়েভ। একটু পরে আবার বলল, তুমি আমাকে জানো, আমিও তোমাকে জানি। তুমি শক্তিমান, সুদর্শন, তীক্ষ্ণধী। তোমাকে বন্ধু হিসাবে পেলে আমি সুখী হব মিস্টার কলিন্স। চোখ দুটি চকচকে হয়ে উঠেছে লিলিয়েভের। কিন্তু শত্রুতার কোনো সুযোগ, কোনো উপায়কেই তো তুমি হাতছাড়া করছো না। লিলিয়েভ হাসল, বলল, নিশ্চয়তা দাও, চিঠিটি তুমি চাইবে না। বন্ধুর প্রতি বন্ধুর এই কি মনোভাব? চিঠির সাথে আমাদের স্বার্থের প্রশ্ন জড়িত। কত কোটি টাকা নিয়ে সোভিয়েত ইন্টেলিজেন্স সার্ভিস ক্লু ক্লাক্স ক্লানকে জাহাজ সম্পর্কে তথ্য পরিবেশন করেছে। প্রথমবারের মতো লিলিয়েভের চোখে বিস্ময় ফুটে উঠল, কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা না করে বলল, টাকার স্বার্থ নেই, স্বার্থটি অনেক বড়। কি সেই স্বার্থ? অপ্রাসঙ্গিক কিন্তু এই প্রশ্ন। এর সাথে ইরগুঞ্জায় লিওমির কোনো সম্পর্ক নেই। নিশ্চয় আছে, আমরা যদি সে মূল্য দিয়ে সে চিঠি কিনে নিতে পারি। তা যদি সম্ভব হতো আমার আপত্তি ছিল না। কথাটি শেষ করে লিলিয়েভ এসে আবদুল্লাহ জাবেরের পাশে বসল। তার মসৃণ উরুটি আবদুল্লাহ জাবেরের উরু স্পর্শ করেছে। ও সোফায় হেলান দিয়ে বসেছে, দুটি হাত দুদিকে সোফার উপর দিয়ে প্রসারিত। শ্বাস প্রশ্বাসের সাথে তার উন্নত বুকের ওঠানামা স্পষ্ট হয়ে উঠেছে। নীরব লিলিয়েভ। আবদুল্লাহ জাবের বলল, দুনিয়ায় কি অসম্ভব কিছু আছে লিলিয়েভ? লিলিয়েভ আবদুল্লাহ জাবেরকে জড়িয়ে ধরে বলল, ওসব সম্ভব অসম্ভবের কথা এখন থাক মিস্টার কলিন্স। এসো, আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই সব। আবদুল্লাহ জাবেরের ঠোঁটে খেলে গেল এক টুকরো হাসি। বলল সে, এটাই তোমার শেষ অস্ত্র লিলিয়েভ। লিলিয়েভের হাতের বাঁধন দৃঢ়তর হল। বলল সে, আবার সেই কথা। এসো না, আমরা কিছুক্ষণের জন্য চাকরির জগৎ থেকে দূরে সরে যাই। আবদুল্লাহ জাবেরের বাম কাঁধে লিলিয়েভের মাথা ও নরম ওষ্ঠাধরের উৎসব স্পর্শ সে অনুভব করছে। তার গলায় এক নির্মল সুরসুরি ছড়িয়ে পড়ছে গোটা দেহে। লিলিয়েভের ডান হাত জড়িয়ে রয়েছে তার গলা, আর তার বাম হাত আবদুল্লাহ জাবেরের জানুর উপর ছড়িয়ে রাখা ডান বাহুর উপর ন্যস্ত। লিলিয়েভের বাম হাতের মধ্যমায় একটি আংটি, বড় রকমের নীলাভ পাথর বসানো আংটিতে পাথরের ঠিক মাঝখানে সূক্ষ্ম একটি ফুটো চোখে পড়ল আবদুল্লাহ জাবেরের। চেতনার দুয়ারে একটা কথা ঝিলিক দিয়ে গেল তার, ডেথ রিং, মৃত্যু আংটি। স্পাই গার্লদের একটা মোক্ষম অস্ত্র এই ডেথ রিং। আংটির পাথরে একটু চাপ পড়লে ভিতর থেকে বেরিয়ে আসে সূচের অতি তীক্ষ্ণ অগ্রভাগ। ভয়ঙ্কর পটাশিয়াম সায়ানাইড মাখানো থাকে তার মাথায়। শেষ অস্ত্র এটা স্পাই গার্লদের। কামনার জালে বেঁধে প্রতিদ্বন্দ্বীকে সে তুলে নেয় বুকে। তারপর নায়ক যখন উন্মুক্ত কামনার অথৈ স্রোতে ভুলে যায় নিজেকে, ভুলে যায় সব কিছু, তখন আস্তে করে সে ডেথ রিং চেপে ধরে তার দেহে। কয়েক সেকেন্ডের মধ্যে খেলা সাঙ্গ হয়। প্রতিদ্বন্দ্বী ঢলে পড়ে নীল মৃত্যুর কোলে। আবদুল্লাহ জাবের লিলিয়েভের বাম হাতটি তুলে নিল হাতে। মুখ নিচু করে ফিসফিস কণ্ঠে ডাকল, লিলিয়েভ। লিলিয়েভ কোনো কথা বলল না। মুখ উঁচু করে ওষ্ঠাধার মেলে ধরল। ধীরে ধীরে তা এগিয়ে এলো আবদুল্লাহ জাবেরের ঠোঁট লক্ষ্যে। আবদুল্লাহ জাবের মুখ ঈষৎ উঁচু করে বলল, কত লোককে এই ডেথ রিং দিয়ে হত্যা করেছ লিলিয়েভ? এক ঝটকায় উঠে দাঁড়ালো লিলিয়েভ। এক লাফে গিয়ে রিভলভার তুলে নিল সে। চোখ ওর ধকধক করে জ্বলছে। রিভলভারের নল আবদুল্লাহ জাবেরের কপাল লক্ষ্যে চেয়ে আছে। ঘটনাটা এমন আকস্মিকভাবে ঘটে গেল যে আবদুল্লাহ জাবের বিস্ময় বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু তা মুহূর্তের জন্য। সে লিলিয়েভের চোখে চোখ রেখে বলল, দেবী যে বাহুপাশ থেকে একেবারে রণভূমে, আমি খারাপ তো কিছু বলিনি। আমার বাহুপাশ থেকে তুমিই প্রথম জীবিত বেরিয়ে গেলে। ডেথ রিং থেকে বেঁচেছ, কিন্তু এ বুলেট তোমাকে খাতির করবে না। কিন্তু আমার দোষটা কোথায়? আবদুল্লাহ জাবেরের চোখে কিন্তু পলক পড়েনি। লিলিয়েভের চোখও যেন গেঁথে আছে তার চোখের সাথে। আবদুল্লাহ জাবেরের সামনে একটি কাঠের টিপয়, তারপর সোফা। সোফার ওপারে দাঁড়িয়ে আছে লিলিয়েভ। দূরত্ব প্রায় 3 গজের মতো। ইঞ্চি ইঞ্চি করে আবদুল্লাহ জাবের টিপয়ের দিকে এগোচ্ছিল। টিপয় পায়ের নাগালে আসলে একবার দেখা যেত। তুমি চালাক,
আমি স্বীকার করি, কিন্তু আমাকে ফাঁকি দিতে তুমি পারোনি। তুমি জানো না ইরগুঞ্জায় লিওমের সাথে আমাদের আগেই চুক্তি হয়ে গেছে? মার্কিন যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত সাগরতলায় ঘুমন্ত ক্ষেপণাস্ত্র সম্বন্ধনীয় গোপন তথ্য সরবরাহের বিনিময়ে আমরা ওদের আহমাদ মুসা সম্পর্কিত তথ্যাদি দিয়েছি। সোলো সাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী পালঅং দ্বীপ যদি ক্লুক্লাক্স ক্লান আমাদের দিতে রাজি হয়, তাহলে ওদেরকেও আমরা জাহাজ ও রেডিয়েশন বোম সম্পর্কিত সব খবর দিয়ে দেব। কথা বলার সময় লিলিয়েভের চোখ আনন্দে চিকচিক করছিল। কাঠের টিপয়টি আবদুল্লাহ জাবেরের পায়ের আওতায় এসে গেছে, কিন্তু ব্যাপারটা লিলিয়েভের দৃষ্টি এড়াল না। সে বলল, আর 1 ইঞ্চির সামনে এগিয়েও না, গুঁড়ো করে। কিন্তু কথা তার শেষ হল না। আবদুল্লাহ জাবেরের পা বিদ্যুৎ গতিতে উপরে উঠল। এক নিখুঁত আঘাতে কাঠের ক্ষুদ্র টিপয়টি ছুটল লিলিয়েভের মাথা লক্ষ্য করে। একটু সরে দাঁড়িয়েছিল লিলিয়েভ। রিভলভারের নল সরে গিয়েছিল। এই সুযোগেরই অপেক্ষা করছিল আবদুল্লাহ জাবের। সে সোফার উপর দিয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়ল লিলিয়েভের উপর। লিলিয়েভের তর্জনী রিভলভারের ট্রিগার চেপে ধরল বটে, কিন্তু গুলি গিয়ে পড়ল দক্ষিণের দেয়ালে। রিভলভার কেড়ে নিল আবদুল্লাহ জাবের, কিন্তু লিলিয়েভ দাঁত দিয়ে প্রচণ্ড শক্তিতে কামড়ে ধরেছে তার বাহু। দাঁত বসে যাচ্ছে তার চামড়া কেটে ভেতরে। লিলিয়েভের ডেথ রিং এর শীতল স্পর্শ অনুভব করল আবদুল্লাহ জাবের তার বাম পাজরে। প্রচণ্ড এক ধাক্কায় সে সরিয়ে দিল লিলিয়েভকে। ভীষণ যন্ত্রণা অনুভব করল জাবের তার বাম বাহুতে। বাম বাহুর খানিকটা মাংস তুলে নিয়ে গেছে লিলিয়েভ। রক্তে ভিজে গেছে লিলিয়েভের মুখ। রক্তে ভেসে যাচ্ছে আবদুল্লাহ জাবেরের বাম বাহু। রক্তপায়ী ডাইনি বলে এক প্রচণ্ড লাথি মারল লিলিয়েভের তলপেটে। বসে পড়ল লিলিয়েভ, তারপর অজ্ঞান হয়ে পড়ল মেঝেতে। লিলিয়েভের ব্রিফকেস, সাইড ব্যাগ সহ সমগ্র ঘর আতিপাতি করে খুঁজল আবদুল্লাহ জাবের, কিন্তু চিঠি কোথাও পেল না। শেষে ওয়েস্ট পেপার বাস্কেটের তলায় সে পেয়ে গেল চিঠিটি পকেটে পুরে লিলিয়েভকে বেঁধে বিছানায় শুয়ে রেখে দরজার চাবি এঁটে বেরিয়ে এলো জাবের। আবদুল্লাহ জাবেরের কক্ষে উৎকণ্ঠিতভাবে বসেছিল হোরাইরা। আবদুল্লাহ জাবেরের রক্তাক্ত হাত, তার বিরাট ক্ষত দেখে চমকে উঠল সে প্রশ্নবোধক দৃষ্টি মেলে ধরল আবদুল্লাহ জাবেরের দিকে। হোরাইরা দিভাও থেকে 50 মাইল দূরের ছানাবাও অঞ্চলের সালেমি গোত্রের সর্দার জাফর আলীর ছেলে। 10 বছর আগে মিশনারি ও নেটিভ খ্রিস্টানদের সাথে সংঘটিত এক সংঘর্ষে জাফর আলী নিহত হয়। 25 বছরের যুবক হোরাইরা এখন পিসিডার একজন নিষ্ঠাবান কর্মী। দিভাও এসে আবদুল্লাহ জাবেরের সহকারী হিসাবে কাজ করছে। আবদুল্লাহ জাবের হোরাইরাকে লিলিয়েভের ঘরের চাবি দিয়ে বলল, রাত 12টার দিকে লিলিয়েভকে সরিয়ে ফেলতে হবে এখান থেকে। আপাতত ওকে রাখতে হবে শহরের বাইরে আমাদের নুরানাও ঘাঁটিতে। তারপর মুসা ভাইয়ের নির্দেশ মোতাবেক যা হয় করা যাবে। আর সবাইকে বলে দেবে এবং থানাতেও জানিয়ে রাখবে আমাদের 11 নম্বর বর্ডার রাত্রিতে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। আচ্ছা জনাব, বলে উঠে দাঁড়ালো হোরাইরা। আবদুল্লাহ জাবের আলমারি খুলে ফার্স্ট এইডের বাক্সটি নিয়ে বাথরুমে প্রবেশ করল। দরজা টেনে বন্ধ করে বেরিয়ে গেল হোরাইরা। আপো পর্বতে পিসিডার হেডকোয়ার্টার, আহমাদ মুসার কক্ষ। একটি সেক্রেটারিয়েট টেবিলের পাশে রিভলভিং চেয়ারে বসে আছেন আহমাদ মুসা। তার ডান পাশে এক বৃদ্ধ, মাথায় শ্বেত শুভ্র বাবরি, মেহেদি রঞ্জিত দাড়ি, সফেদ পোশাক পরিধানে। তার মুখমণ্ডল থেকে পবিত্র এক জ্যোতি যেন ঠিকরে পড়ছে। ইনি আবু আল মাহতুম, সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জে সবচেয়ে প্রাচীন পবিত্র কুঞ্জবন মসজিদের ইমাম। এই মসজিদের পাশে এক সমাধিতে শুয়ে আছেন করিম আল মাহদুম। আজ 1100 বছর ধরে সোলো ও মিন্দানাও বাসীদের হৃদয় নিংড়ানো ভক্তি শ্রদ্ধার কেন্দ্র এই মাজার-ই মসজিদ। সেই সুলতান আবু বকর থেকে সোলো ও মিন্দানাওয়ের সকল সুলতানের রাজ্যাভিষেকের কেন্দ্র এই মসজিদ, এই মাজার। আহমাদ মুসার বাম পাশে বসেছিল মূর হামসার। পাশের আপওয়ান উপত্যকা থেকে ভেসে আসছিল আজানের সুর। উপত্যকা অধিকতায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে কেঁপে কেঁপে আজানের শেষ সুরটুকুও মিলে গেল বাতাসে। আলী আল মাকতুমের পাতলা ঠোঁট দুটি নড়ে উঠল। অস্ফুটে শ্রুত হল তার কণ্ঠ। আহ, আজ সে কত বছর আগে! সোলো মিন্দানাও দ্বীপপুঞ্জের মানুষ তখন পশুর মতো পশুর সাথে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত, পূজা করত,
তারা জড় পদার্থের। স্রষ্টার কোনো পরিচয় তারা জানত না। এমনই দিনে 1311 খ্রিস্টাব্দের এক শুভে সাদেক 16 সাগরের অথৌ জলে ভাসমান 16 দ্বীপপুঞ্জে সিমনুল দ্বীপ, কাঠের উপরে লোহার পাত বসানো একটি নৌকা ঢেউয়ের তালে নাচতে নাচতে এসে ভিড়ল সেই দ্বীপে। জাহাজ থেকে প্রথমে নামলেন একজন আরব, পরে আরও কয়েকজন তার চীন দেশি সাথী। 16 সাগরের পানিতে অজু করলেন তারা। তারপর 16 ও মিন্দানাও দ্বীপপুঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো ধ্বনিত হল আজানের সুর। আহ, এই সেই আজান! কিন্তু যিনি 16 ও মিন্দানাও দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আজান দিয়েছিলেন, প্রথম নামাজ পড়েছিলেন, সেই অলি আল্লাহ করিম মাখদুম আজ নেই। আমরা তারই অধস্তন। কিন্তু থামলেন আলী আল মাখদুম। রুমালে চোখ মুছলেন তিনি। মোহমুগ্ধের মতো আহমাদ মুসা চেয়ে আছে তার দিকে। আবার মুখ খুললেন তিনি। তারপর গড়িয়ে গেছে কত দিন। 16 ও মিন্দানাও দ্বীপপুঞ্জের অন্ধকার বুককে আলোকিত করে তুলল ইসলাম। মানুষকে মানুষ বানাবার সাধনায় মগ্ন হল মুসলমানরা। আরও পরে সুমাত্রা থেকে এলেন যুবরাজ রাজাহ বরগুইবা আলী এক বিরাট নৌবহর নিয়ে। ইসলামের শিখা উজ্জ্বলতার হল আরও। উল্টে চলল কালের পাতা। গত হল 139 বছর। আরব ভূমি থেকে এলেন পাদুকা মহাসরি মাওলানা আর সুলতান শরীফ আল হাসমি সুলতান আবু বকর। 16 ও মিন্দানামে মুসলিম সালতানাতের সৃষ্টি হল তার হাতেই। আইনের বিধিবদ্ধকরণ, শরীয়তি ব্যবস্থা প্রবর্তন, আরবি বর্ণমালার প্রচার ও প্রসার সাধন এবং শাসন সুবিধার জন্য আঞ্চলিক বিভাগ গঠন তার হাতে সম্পাদিত হল। তারপর অতি নীরবে অপরিসীম প্রশান্তিতে এগিয়ে চলল ইসলামের অগ্রযাত্রা 600 বছর ধরে। থামলেন আলী আল মাখদুম। ভাবনার কোনো অতল রাজ্যে তিনি হারিয়ে গেছেন। আহমাদ মুসা বললেন, তারপর জনাব? তারপর শান্তির রাজ্যে ঘটে গেল বিপর্যয়। গলায় ক্রুশ ঝুলিয়ে আর হাতে বন্দুক নিয়ে এলো খ্রিস্টান, পর্তুগিজ ও স্পেনীয়রা। তারপরের ইতিহাস অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সংঘাত আর সংঘর্ষের ইতিহাস। একটু থামলেন আলী আল মাখদুম। তারপর পরিপূর্ণভাবে আহমাদ মুসার দিকে চেয়ে তিনি বললেন, সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তোমাকে আমরা পেয়েছি বাবা, আল্লাহর মহাদান হিসেবে। আমি আশা করি, আমি দোয়া করি, অলি আল্লাহ করিম আল মাখদুমের দেশে আবার তুমি হাসি ফুটিয়ে তুলবে। শেষের কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভারিয়ে উঠল আলী আল মাখদুমের। চোখ দুটি বুঝে গেল তার। সবাই নীরব। নীরবতা ভাঙলেন আহমাদ মুসা নিজে। মূর হামসারের দিকে চেয়ে বললেন, ভাবতে বিস্ময় লাগে, এত সম্পদ, এত প্রাচুর্য সত্ত্বেও 16 ও মিন্দানাও বাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মূর হামসার বলল, ভাগ্যের পরিবর্তন তাদের হয়েছে, তাদের অনেকের গলায় ক্রুশ ঝুলছে। উন্নয়নের ক্ষেত্রে আর কিছু না হোক, দেশে আপনি বহু মিশনারি স্কুল ও মিশনারি হাসপাতালের সাইনবোর্ড দেখতে পাবেন। ওইসব মানুষ ধরার ফাঁদে যারা পা দিচ্ছে, তাদেরকে ফিরে পাওয়া যাচ্ছে না। থামল মূর হামসার। আহমাদ মুসা বলল, ঘৃণ্য কৌশল এঁটেছে ওরা। মিন্দানাওবাসীদের অন্ধকারে রেখে, অনুন্নত রেখে, বিশ্ববাসীর অলক্ষ্যে তাদের হজম করে ফেরার পরিকল্পনা এঁটেছে ওরা। বিপদ শুধু একদিকে নয় ভাইয়া, আমাদের অসহায়ত্বের সুযোগ গ্রহণের জন্য কমিউনিস্ট শক্তি তৎপর হয়ে উঠেছে। আলী কাউসারের ঘটনা তাদের ষড়যন্ত্রের একটা দৃষ্টান্ত মাত্র। এছাড়া রয়েছে ফিলিপাইন জাতীয়তা নামক সর্বগ্রাসী ষড়যন্ত্রের আর এক বিষাক্ত থাবা। ত্রিমুখী সংগ্রাম আমাদের সামনে। থামল মূর হামসার। কিছু বলার জন্য আহমাদ মুসা মুখ খুলেছিল, কিন্তু বলা হলো না। টেবিলের ওয়্যারলেস যন্ত্রে লাল সংকেত জ্বলে উঠল। একটানা বিচিত্র এক শব্দ উঠল যন্ত্র থেকে। ওয়্যারলেস যন্ত্রের দিকে ঝুঁকে পড়ল আহমাদ মুসা। কানে তুলে নিল ওয়্যারলেস রিসিভার। আহমাদ মুসা স্পিকিং।